বাংলাদেশের ইতিহাসের সব থেকে নিকৃষ্ট সব থেকে বড় মিথ্যাবাদী যদি কিছু ব্যক্তির তালিকা করা হয় তার মধ্যে আসিফ নজরুল অন্যতম। আসিফ নজরুল স্যার এখন আবারও এই যে সরকারের আর বাকি এক মাসের কিছু বেশি সময়, সে সময় যে তিনি আবার বিশেষভাবে উতলা হয়ে উঠেছেন সেটা খুব সন্দেহজনক। সে আমাদের আসিফ ভাই আইন উপদেষ্টা, তাকে নিয়ে তর্ক বিতর্কের শেষটাই আপনারা সকলেই জানেন। আসিফ নজরুল কি বাংলাদেশের ক্রিকেটকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন? আসিফ নজরুলকে তাহলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটের নাকটাই কাটা শুরু করলেন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, এবার আবারও নতুন করে বিতর্কের জন্ম দিলেন উপদেষ্টা আসিফ নজরুল। দর্শক, আপনারা সকলেই জানেন যে আসন্ন টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে ইতিমধ্যে কিন্তু ভারতের সঙ্গে একটা বিরোধ সৃষ্টি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আর সেই ক্রিকেট বোর্ড অর্থাৎ ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন কিন্তু এখন উপদেষ্টা আসিফ নজরুল। আর যে বিষয়গুলো নিয়ে দর্শক আইসিসির সঙ্গেও কিন্তু বেশ একটা বাকবিতণ্ডা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তবে এসব বিতর্কের মধ্যে দিয়ে দর্শক উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে দর্শক আইসিসির সঙ্গে যে কথাটি হয়েছে সেটার উল্টোটা কিন্তু উপদেষ্টা আসিফ নজরুল বলছেন সংবাদ মাধ্যমে। আর যেটা নিয়ে দর্শক মূল বিভক্তি সৃষ্টি হয়ে গেছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে। অনেকে দাবি করছেন দর্শক আইসিসি থেকে যে উত্তরটা দেওয়া হয়েছে বাংলাদেশকে সেটা লুকিয়ে রেখে অন্য একটা উত্তর জনগণের সামনে পেশ করা হয়েছে উপদেষ্টা আসিফ নজরুলকে দিয়ে। তবে এখানে মূল ঘটনাটা কি দর্শক? আসিফ নজরুলের এর মধ্যে স্বার্থ কোথায়? নাকি ভারতের মাধ্যমে কোন একটা নতুন চাল দিয়াচ্ছে আসিফ নজরুল দর্শক? যার ফলে অনেক ক্রিকেট বিশ্লেষক কিন্তু দাবি করছেন যে এটা বাংলাদেশের ক্রিকেটকে শেষ করে দেওয়ার নতুন একটা পরিকল্পনা হচ্ছে। আর এসব গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে কিন্তু দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আপনাদের জন্য আজকে আমরা সাজিয়েছি, যেটাতে কিন্তু একে একে সব বিস্তারিত কিন্তু উঠে আসবে যে উপদেষ্টা আসিফ নজরুল কি বলেছেন এবং আইসিসি থেকে কি জানানো হয়েছে সেটাকে কনভার্ট করে আসিফ নজরুল কি জনগণের সামনে পেশ করেছেন এবং কিভাবে কি ষড়যন্ত্র করা হচ্ছে দর্শক সেটার কিছু অংশবিশেষ নিয়ে কিন্তু আমরা রিপোর্টটি সাজিয়েছি আজকে আপনাদের জন্য। তাই আপনার কাছে বিশেষ করে অনুরোধ থাকবে দর্শক, আপনি যদি একজন ক্রিকেট প্রেমী হয়ে থাকেন অথবা দর্শক দেশের জন্য আপনার প্রেম থেকে থাকে তবে অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দর্শক শেষ পর্যন্ত দেখবেন। তবে কিন্তু এই গুরুত্বপূর্ণ নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। কারণ দর্শক এমন ছোট্ট ছোট্ট পরিকল্পনাগুলো কিন্তু বাংলাদেশকে ধীরে ধীরে কিন্তু একেবারে তলানির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। তাই আজ আর কথা বাড়িয়ে দর্শক এখানে সময়টুকু নষ্ট করতে চাই না। শুরুতে আজকে যে গুরুত্বপূর্ণ রিপোর্টটি সাজিয়েছি সেটা আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, তারপর আবার বিস্তারিত কথা বলবো। বাংলাদেশের ইতিহাসের সব থেকে নিকৃষ্ট সব থেকে জঘন্য সব থেকে বড় মিথ্যাবাদী যদি কিছু ব্যক্তির তালিকা করা হয় তার মধ্যে আসিফ নজরুল অন্যতম। আসিফ নজরুল এমন একটা ক্যারেক্টার যার লজ্জা বলতে কোনো শব্দ নাই। আসিফ নজরুলের ডিকশনারিতে লজ্জা, ঘৃণা, ভয় এ ধরনের কোনো শব্দ নাই। 26 লক্ষ ভারতীয় তত্ত্বের প্রবর্তক আসিফ নজরুল আজ অবধি 26 জন ভারতীয়কে চাকরিচ্যুত করে ভারতে পাঠাতে পারে নাই। একটা মিথ্যাচার আপনাদের সামনে তুলে ধরবো, তার আগে কিছু বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আসিফ নজরুল প্রতিনিয়ত ক্রিকেটে হস্তক্ষেপ করছে, ক্রিকেট নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যাচার করছে। মুস্তাফিজের আইপিএল খেলা ইস্যুতে প্রথমে আসিফ নজরুল কিন্তু এখানে একটা ঘি ঢেলে দিয়েছে আগুনে। সে বলেছে ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না, এটা আত্মমর্যাদার বিষয়। বিভিন্ন ধরনের কথা বলেছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। সেটা বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ না গেলে আইসিসি স্পষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছে বাংলাদেশ পয়েন্ট হারাবে, তারা অন্য কোনো ওয়ে দিতে পারবে না। এরপর বিসিবি আবার হয়তো আপিল করেছে বুলবুলের পক্ষ থেকে, আমরা দেখেছি। কিন্তু গতকাল এই সম্পূর্ণ বিষয়গুলোকে ঘোলাটে করার জন্য আসিফ নজরুল এই বদমাইশের বাচ্চা একটা ভিডিও বার্তায় দেখেন কত বড় মিথ্যাচার করেছে। এই মিথ্যাচার খোদ প্রমাণ করে দিয়েছে আইসিসি। আমি সেটা বলছি। ইস্যুতে এই আসিফ নজরুল বলেছে প্রথমত মুস্তাফিজকে বাংলাদেশের বিশ্বকাপ টিম থেকে বাদ দিতে হবে, আর বাংলাদেশের সমর্থকরা যদি পতাকা জার্সি নিয়ে স্টেডিয়াম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উপস্থিত হয় সেক্ষেত্রে একটা নিরাপত্তাজনিত ইস্যু থাকতে পারে এবং ইলেকশন যত দ্রুত ঘনিয়ে আসবে তত নাকি নিরাপত্তার সংখ্যা বাড়বে। আরো বলেছে প্রতিনিয়ত ভারতের মধ্যে যে উগ্র আচরণ দেখতে পাচ্ছি, বাংলাদেশ বিরোধী মনোভাব, বাংলাদেশ বিদ্বেষ মনোভাব আমরা ভারতের মধ্যে দেখতে পাচ্ছি, তাতে করে বাংলাদেশ কখনো ভারতে খেলতে যেতে পারে না। যে মিথ্যাচার করেছে আইসিসির খোদ যে টিম এই বিষয়গুলো দেখাশোনা করে বিভিন্ন দলের যে নিরাপত্তা জনিত ইস্যুগুলা, তারা একটা বার্তা দিয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটা সংবাদ প্রকাশ করেছে, দেখেন সেই সংবাদ কি বলতেছে। ভারতের বিশ্বকাপ আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে সম্পূর্ণ অসত্য বলল আইসিসি। আসিফ নজরুল যে বক্তব্যগুলা দিয়েছে প্রত্যেকটা অসত্য বলে আইসিসি দাবি করেছে। এখন এই মুহূর্তে আপনাদেরকে সেই প্রশ্নটা করি, আসিফ নজরুলকে যদি গালি না দেই তাহলে কি সেটা সমুচিত হবে আমার জন্য? আসিফ নজরুলকে গালি দেওয়াটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? কমেন্ট বক্সে আপনারাই বলে যান। যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর থেকে এই পুরো পাগল হয়ে গেছে। চিন্তা করেন আইসিসির সিকিউরিটি যে টিম সেটা নাকি বাংলাদেশের মুস্তাফিজকে ভারতে খেলতে মানা করেছে। আরে গর্ধবের বাচ্চা, মিথ্যা কথা বললেও তো একটা লেভেলের মধ্যে রাখা বলতে হয়।
কিন্তু মিথ্যাচারটা করে দিল মুস্তাফিজের উপর। মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশ টিম ক্রিকেট খেলতে যাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ এই মুহূর্তে বাংলাদেশ টিমে মুস্তাফিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বলার, মূল বলার, স্ট্রাইক বলার। মুস্তাফিজকে ছাড়া তো বাংলাদেশ ক্রিকেট খেলতে যাবে না। এই যে নাটকগুলা করে প্রতিনিয়ত আইসিসির উপর দায় চাপানো হচ্ছে, বিসিসিআর উপর দায় চাপানো হচ্ছে, এগুলো কিন্তু পরিকল্পিত। এই সম্পর্কগুলো সৃষ্টি করা হচ্ছে একটা বৈরী সম্পর্ক, যাতে দ্রুত চলে আসে, যাতে বাংলাদেশ ক্রিকেটকে দেওয়া যায়। এবং এরা সেটাই করতেছে, যেভাবে বোর্ডের উপর হস্তক্ষেপ করছে। এখন কোনো ক্রিকেটার কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান যদি আইসিসিতে আবেদন করে, সকল তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আইসিসি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমকে সাময়িকভাবে সদস্যপদ স্থগিত করবে, কিংবা বহিষ্কার করবে, কিংবা বিশেষ কোনো সিরিজ খেলতে পারবে না, কিংবা আগামী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারবে না। এই ধরনের একটা সম্ভাবনা কিন্তু আছে। যদি এখানে সাকিব একটা গেম খেলে দেয়, আমি নিশ্চিত বাংলাদেশ আগামী বিশ্বকাপ খেলতে পারবে না। আইসিসি একটা নোটিশ পাঠিয়ে। বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল, যিনি মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করে শেষ পর্যন্ত বাংলাদেশের মন্ত্রী বনে গেছেন, মানে উপদেষ্টা বনে গেছেন। আসিফ নজরুল যে আজকে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক, কিন্তু তিনি যে আজকে আইন উপদেষ্টা হয়ে বসলেন বাংলাদেশে 2024-এর 5ই আগস্টের পর, আর তার চেয়েও গুরুত্বপূর্ণ, মানে সরকারটা কিভাবে গঠিত হবে, ছাত্রদের কোন কোন প্রতিনিধিকে সরকার গঠনের প্রক্রিয়ায় আলোচনায় যুক্ত করা হবে, এসব কিছু নির্ধারণ করতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে ডেকে নিয়ে গেলেন আসিফ নজরুলকে, এবং বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হয়ে উঠলেন তিনি, মানে তিনিই হয়ে উঠলেন কিং মেকারদের একদম কেন্দ্রবিন্দু, যার কথা কিনা জাতির উদ্দেশ্যে ভাষণে এসেও ওয়াকারুজ্জামান বললেন যে তার সঙ্গে জামায়াতের আমির যেমন আছেন শিক্ষক আসিফ নজরুল। সে আসিফ নজরুলকে সেনাপ্রধান তুলে আনলেন কেন? কারণ তিনি তাকে টিভিতে দেখেছেন, এবং টিভিতে দেখে তাকে তিনি 15 বছরে বাংলাদেশে কি হিসাবে নাম করেছিলেন? তিনি বাংলাদেশে নাম করেছিলেন যে তিনি একজন বিএনপি পন্থী বুদ্ধিজীবী, যিনি প্রথম আলোতে কলাম লেখেন, কাজেই সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে তার একটা সর্বোচ্চ পর্যায়ের স্বীকৃতি আছে, এবং সেই সার্টিফিকেটের বলেই কিন্তু, মানে বিএনপি পন্থী সুশীল বুদ্ধিজীবী হিসেবে তিনি প্রথম আলোতে কলাম লেখেন, টেলিভিশনে গিয়ে টক শো করেন, এই যোগ্যতার বলেই কিন্তু তাকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তুলে এনেছিলেন। এবং তিনি নাকি পরে তো ছাত্রদের একজন নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেনই যে তিনি প্রধান উপদেষ্টাও হতে চেয়েছিলেন, কিন্তু বাগড়া দিয়েছেন ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হতে রাজি হয়ে গিয়ে, না হলে তিনি প্রধান উপদেষ্টা হওয়ার একটা স্বপ্ন দেখছিলেন। এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হয়তো তাতে রাজিও হতেন, কারণ তিনি তো তার উপরেই সবচেয়ে ভরসা করেছিলেন। কাজেই আসিফ নজরুল জানেন ক্যামেরার সামনে যে সব কাজ করা যায় তার কিরকম সুফল তুলে আনা যায়। এবং দেখেন 15 বছরেও তিনি বিএনপি পন্থী বুদ্ধিজীবী, কিন্তু তিনি বেশ সুখে কিভাবে ছিলেন? তিনি বেশ সুখে ছিলেন কারণ তিনি একদিকে বিএনপি পন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ছিলেন, তিনি বিরোধী দলের রাজনীতির সুযোগ নিয়ে কখনো কথা বলতেন, কখনো সরকারের মৃদু সমালোচনা করতেন বটে, কিন্তু তার পাশাপাশি তিনি নিয়মিতভাবে বঙ্গবন্ধু নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতেন। ফেসবুকে তার বিখ্যাত স্ট্যাটাস আছেন যে তিনি মুজিব বর্ষের সময় যে স্ট্যাটাস দিয়েছিলেন যে তিনি অসমাপ্ত আত্মজীবনী পড়ে কাঁদতে কাঁদতে তার চোখ ভারী হয়ে গেছে, বারবার মনে হয়েছে এ বইয়ের লাইনের পর লাইন বলে আসি বাংলাদেশের সব শিশুর কাছে, তরুণের কাছে। নিথর রাতে এটা কখনো মনে হয়েছে বঙ্গবন্ধুকে আমরা উপলব্ধি করতে পারিনি ঠিক মতো, না তার বিরোধীরা, না তার স্তাবকের পাল, না তার নিজের প্রতিষ্ঠিত দল। এবং আসলে বঙ্গবন্ধু এসবের চেয়ে অনেক সুন্দর, অনেক মহান, অনেক মানবিক, অনেক মঙ্গলময়। এবং তিনি সেখানে বলেছিলেন যে বঙ্গবন্ধুকে দেখলেই তার ভালোবাসাময় সংসারের কথা মনে পড়ে যায়। তিনি বলেছেন যে এই যে বঙ্গবন্ধুরও তো আমার মতোই ভালোবাসাময় সংসার ছিল, উনার সঙ্গে রাসেল, অল্প বয়সী হাসিনা, মানে তখনকার প্রধানমন্ত্রীকেও উনি একটা ইমোশনের মানে বাতাবরণে কিন্তু বেঁধে ফেলছেন এই লেখার মাধ্যমে। তিনি বলছেন উনার সঙ্গে রাসেল, অল্প বয়সী হাসিনা, রেহানা আর উনার স্ত্রীর ছবি দেখলে চোখ জুড়িয়ে যায়, বুকের ভেতর নরম নদী উতলে ওঠে। তো আমার আইন বিভাগের স্যার আসিফ নজরুলের সমস্যাই এটা, উনার একদম সময় মতো উনি জানেন কোথায় কখন কার ইমোশনে নাড়া দিয়ে দিতে হবে, এবং তার ফলে কিভাবে সকল পক্ষের কাছে গুরুত্বপূর্ণ থাকা যাবে। এবং সে কারণেই আসিফ নজরুল স্যার এখন আবারও এই যে সরকারের আর বাকি 1 মাসের কিছু বেশি সময়, সে সময় যে তিনি আবার বিশেষভাবে উতলা হয়ে উঠেছেন, সেটা খুব সন্দেহজনক যে এই সরকার কি সত্যি ক্ষমতা ছেড়ে দিতে চায়। মানে আসিফ নজরুলই দেখবেন বিভিন্ন সভায় গিয়ে গিয়ে বলেন আমরা অস্থির হয়ে উঠেছি, আমরা আর অপেক্ষা করে পারছি না, এরপরে নির্বাচনের পরেই আমরা গিয়ে শিক্ষক হয়ে যাব। যিনি যত বেশি বলেন বুঝবেন তিনি তত ওই পথটা ছাড়তে প্রস্তুত নন। এবং এই যে আসিফ নজরুল গত কয়েকদিনে অতিরিক্ত তৎপরতা দেখাচ্ছেন ফেসবুকে, সংবাদ মাধ্যমের সামনে, বিভিন্ন জায়গায়, সেটাকে সে কারণে বিশেষভাবে লক্ষ্য করবার কারণ আছে। দেখেন ওই যে বলছিলাম বিএনপি পন্থী সুশীল হিসেবে যখন তিনি পরিচিতি পাচ্ছিলেন, তখন তিনি আবার বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলেন। যেমন আমি দেখছিলাম যে মানে আওয়ামী লীগের দোসর বলে এখন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি থাকছে না, সেসব শিক্ষকরাও সকলে যে বঙ্গবন্ধুর জন্মদিন, মৃত্যুদিনে প্রথম আলোতে বা বাংলাদেশের পত্রপত্রিকায় কলাম লিখতেন বা ফেসবুকে স্ট্যাটাস দিতেন এমন তো নয়। কিন্তু আমাদের স্যার আসিফ নজরুল, যেমন ধরেন এই যে সার্চ দিলেই পাবেন আসিফ নজরুল বঙ্গবন্ধু
লিখে সার্চ দিলেই দেখবেন কেন ভালোবাসি বঙ্গবন্ধুকে। 16ই আগস্ট 2020-এও তিনি এমন লেখা প্রথম আলোতে লিখেছেন এবং সে লেখায় তিনি বলেছেন যে বঙ্গবন্ধুকে ভালোবাসতে হলে শুধু একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে প্রকৃত দেশপ্রেম, আর এটি থাকলে আর বিবেক বুদ্ধি থাকলে বঙ্গবন্ধুকে আমাদের সবার ভালোবাসা উচিত, তার প্রতি সবার কৃতজ্ঞ থাকা উচিত। তো এখন আসিফ নজরুল জানেন যে এমন একটা মৌসুম যে প্রায় তাদের চাকরির অবসান হতে যাচ্ছে, মানে এমন যে স্বপ্ন পূরণ হয়ে গেল আসিফ নজরুলের, মানে কোনো আইনের গবেষণার জন্য না, আইনের অধ্যাপক হিসেবে তার কোনো ডেডিকেশনের জন্য না, তিনি বিরাট বাংলাদেশের একজন নির্ভরযোগ্য আইন এক্সপার্ট বিশেষজ্ঞ, সে কথা তার শত্রু মিত্র কেউ বলতে পারবেন না, এমন এক ব্যক্তি আইন উপদেষ্টা হয়ে বসেছেন। তিনি হয়ে বসেছেনই মিডিয়ায় তার প্রভাবের কারণে। এরপর তিনি স্ট্যাটাস দিলেন যে বরাবর, মানে ওই যে আগে যেমন কেন বঙ্গবন্ধুকে ভালোবেসেছি সিজনে তিনি একসময় এইরকম লেখা লিখতেন, কলাম লিখতেন, এখন তিনি লিখলেন আমি খালেদা জিয়ার ভক্ত ছিলাম অনেক আগে থেকে। ফেসবুকে এমন একটা স্ট্যাটাস দিলেন, এটাও প্রত্যেকটা পত্রিকায় শিরোনাম হলো। সেখানে আসিফ নজরুল লিখলেন যে তিনি বহু আগে থেকেই বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একজন ভক্ত। সাংবাদিক জীবনের শুরুর দিকেই তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এসব লিখতে লিখতে তিনি বললেন যে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দমন পীড়নের মধ্যেও বেগম খালেদা জিয়ার পক্ষে প্রকাশ্যে কথা বলা থেকে আমি বিরত থাকিনি, মানে তিনি বিরত থাকেননি। তার ভাষায়, আসিফ নজরুলের ভাষায়, সে সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া খুব কম নেতাকেই তিনি খোলাখুলিভাবে খালেদা জিয়ার পক্ষে কথা বলতে দেখেছেন। মানে আসিফ নজরুল নিজের বায়োডাটাটা এখন ফেসবুকে এমন ভাবে পেশ করছেন তারেক রহমানের পদতলে যে তিনি এমনই বিএনপির মানে একজন গুণগ্রাহী এবং অনুসারী এবং খালেদা জিয়ার এত ভক্ত যে বিএনপির যেসব নেতারা মাসের পর মাস জেল খেটেছেন, মামলার পর মামলায় ভুগেছেন, তারা কেউ খালেদা জিয়া ভক্ত ছিলেন না। একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর আসিফ নজরুল, তারা দুজন নাকি খালেদা জিয়ার পক্ষে কথা বলেছেন। কিন্তু স্যারের তন্ন তন্ন করে খুঁজলেও কিন্তু খালেদা জিয়া যখন জেলে, খালেদা জিয়াকে যখন কারাবন্দী করা হলো কিংবা তার মামলাগুলো ঘটলো, তখন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন কিনা সেটা খুঁজে পাওয়া যাবে না। এটা একরকম ধারণার ভিত্তিতেই বলছি, কারণ না হলে স্যার সেগুলো এখন বারবার রিশেয়ার করতেন এবং সেগুলো নিশ্চয়ই বেরিয়ে আসতো। মানে তখন কিন্তু তিনি এসব নিয়ে কিছু লেখেন নাই, তখন তিনি এসব নিয়ে নাকি বলেছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া কেউ বলেন নাই বলে তিনি তারেক রহমানের সামনে পেশ করলেন তার সিবি। কিন্তু তারেক রহমানকে সিবি পেশ করলেই কি আগামী সরকারেও ক্ষমতায় থাকা যাবে, একটা মন্ত্রিত্ব পাওয়া যাবে? আসিফ নজরুল তো সব দোকান খোলা রাখতে চান, সব দুয়ার খোলা রাখতে চান। সে কারণেই তিনি আইপিএল থেকে মুস্তাফিজুরকে যখন বাদ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, সাথে সাথে ফেসবুকে বসে পড়লেন এবং বললেন গোলামির দিন শেষ। বোর্ড, বাংলাদেশের ক্রিকেট বোর্ড যে একটা স্বাধীন সত্তা, তারা কিভাবে কাজ করে তিনি জানেন না, আইসিসির সঙ্গে এক একটি দেশের বোর্ডের কি সম্পর্ক তিনি জানেন না, এ ধরনের ক্ষেত্রে কি ঘটতে পারে বিশ্বকাপের নিয়মাবলী কিচ্ছু তিনি জানেন না। কিন্তু তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘোষণা দিয়ে দিলেন বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে না, এই বিষয়ে তিনি বোর্ডকে বলে দিয়েছেন। আর তিনি বাংলাদেশের তথ্য মন্ত্রীকে বলে দিয়েছেন যে বাংলাদেশ থেকে আইপিএল সম্প্রচার করা হবে না। মানে পুরো সরকারটা তিনি পরিচালনা করছেন এবং শেষ লাইন তিনি লিখলেন গোলামির দিন শেষ। এর মাধ্যমে তিনি আবার মানে যখন জয়শঙ্কর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন এবং বিএনপির সঙ্গে ভারত একটা সম্পর্কের সূচনা করতে চাইছে, সেটা খালেদা জিয়ার মৃত্যুর পর তাদের প্রতিক্রিয়ায় স্পষ্ট বোঝা যাচ্ছে, সেটা নিয়ে একদল বলছে বিএনপি আর ভারতে বন্ধুত্ব হয়ে গেছে, তখন একদিকে তিনি খালেদা জিয়াকে তিনি আগে থেকেই ভালোবাসতেন এটা জানান দিচ্ছেন, খালেদা জিয়ার জানাজায় দৌড়াদৌড়ি করছেন, অন্যদিকে তিনি আবার গোলামির দিন শেষ বলে স্ট্যাটাস দিয়ে একটা আরেক দল যারা কিনা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনীতির শীর্ষে গিয়ে বাংলাদেশের নির্বাচনে জিতে ক্ষমতায় আসবে এবং বিএনপির মতো ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নয় এমন দলকে ক্ষমতায় আসতে দেবে না বলে বলছে, মানে অপর পক্ষটি জামায়াতে ইসলামী, তাদেরকেও তিনি সুখী রাখার চেষ্টা করলেন। কাজে স্যার এখন একটা ভীষণভাবে মানে একটা জটিল সময় পার করছেন। একদিকে তার ভেতরে প্রত্যাশা যে নানা রকম ঘটনা দুর্ঘটনায় ডক্টর ইউনূস সরকারি লম্বা হবে, এমনকি ডক্টর ইউনূস যদি আর প্রধান উপদেষ্টা নাও থাকতে চান, যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের চেহারাটা কোনোভাবে বদলে যায়, তাহলে তিনি আবার প্রধান উপদেষ্টা হয়ে যাওয়ার সেই স্বপ্ন পূরণ করতে পারবেন। আর না হলে আগামী সরকার এলে তিনি যাতে মন্ত্রিত্বটা ধরে রাখতে পারেন, সে কারণে তিনি একের পর এক সিভি পেশ করছেন বিভিন্ন দলের কাছে। দেখা যাক আগামী সরকারের মন্ত্রিত্ব স্যারের কপালে জোটে নাকি এই সরকারই দীর্ঘায়িত হয় স্যারদের মতো ব্যক্তিত্বদের ব্যাপক প্রচেষ্টা। সম্মানিত দর্শক শ্রোতা, এই আসিফ নজরুল কিন্তু শুরু থেকেই কিন্তু বিতর্কের মধ্য দিয়ে যাচ্ছে, অর্থাৎ একের পর এক বিতর্ক যেন তার পিছুই ছাড়ছে না। তবে এ নিয়ে দর্শক তিনি কয়েকবার সংবাদ সম্মেলন করলেও সেটাও কিন্তু কোনো কাজে আসেনি, যেখানে আসিফ নজরুল বলার চেষ্টা করেছিলেন যে তাকে নিয়ে সংবাদ করলে নাকি প্রচুর পরিমাণে ভিউ হয়, অর্থাৎ টাকা ইনকাম হয়, যার ফলে আসিফ নজরুলকে নিয়ে বারবার বিতর্ক করানোর চেষ্টা করা হচ্ছে। তবে দর্শক, আপনার কি আদৌ এটা মনে হয়
যে আসিফ নজরুল কোনো কিছু না করলে তাকে নিয়ে এমনি এমনি সংবাদ মাধ্যমগুলোতে আলোচনা সৃষ্টি হয় দর্শক। কারণ এই আসিফ নজরুল দর্শক শুরু থেকেই কিন্তু একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডগুলি কিন্তু করে যাচ্ছিল, আপনারা যতটুকু দর্শক সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন। আর এবার যে নতুন করে যে বিতর্কটি সৃষ্টি হয়েছে দর্শক, সেটা সেই বিতর্কের মধ্য দিয়ে কিন্তু আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যকে দর্শক একেবারে কিন্তু মিথ্যা বলা হচ্ছে সংবাদ মাধ্যমগুলোতে। যেমনটা কিন্তু দর্শক আপনারা বেশ কিছু বিশ্লেষণ কিন্তু ভিডিওতে শুনতে পেয়েছেন এতক্ষণ যাবতই, যেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে দর্শক আইসিসি যে মন্তব্যটি করেছে বিসিবির কাছে দর্শক, অর্থাৎ যে নোটিশটি পাঠিয়েছে সেই নোটিশে যে কথাগুলি লেখা আছে দর্শক, সেগুলি কিন্তু এই ডক্টর আসিফ নজরুল কিন্তু সাংবাদিকদের সামনে কিন্তু পেশ করেছেন তার নিজস্ব কিছু মন্তব্য দিয়ে, যেটা নিয়ে কিন্তু দর্শক মূল বিতর্ক সৃষ্টি হয়েছে। আর যে বক্তব্যগুলি দর্শক আগামীতে কিন্তু আমাদের দেশের ক্রিকেটকে কিন্তু হুমকির মুখে ফেলতে পারে, অর্থাৎ বিশ্বমঞ্চে দর্শক আর হয়তোবা জায়গা নাও হতে পারে বাংলাদেশের ক্রিকেটের এই বক্তব্যগুলোর যদি অব্যাহত থাকে। তাই সম্মানিত প্রিয় দর্শক, এই আসিফ নজরুলকে নিয়ে আপনার করা মন্তব্যটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের মন্তব্যটি আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ দর্শক। আরেকটি কথা দর্শক, এতক্ষণ ধরে যত ফুটেজ এবং ভিডিও ক্লিপ আপনাদেরকে আমরা দেখিয়েছি এবং কথাবার্তাগুলি শুনিয়েছি দর্শক, সকল কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো বক্তব্য অথবা মতামত কোনো কিছুই নেই দর্শক। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সকলেই।